মধুপুর নামে একটি ছোট্ট কিন্তু খুবই সুন্দর গ্রাম ছিল। চারদিকে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির আর শান্ত পরিবেশে ভরা ছিল সেই গ্রামটি। সেই গ্রামের এক কোণায় একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রাশিবা আর তার একমাত্র ছেলে ইমরান। তাদের জীবন ছিল খুবই সাদামাটা, কিন্তু সেই ছোট্ট ঘরটা ভরা ছিল ভালোবাসা আর মায়ের মমতায়। অভাব ছিল, কষ্ট ছিল, তবুও রাশিদা তার ছেলেকে নিয়েই নিজের ছোট্ট পৃথিবী গড়ে তুলেছিল। ইমরানের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিল। রাশিদা একাই লড়াই করে যাচ্ছিল, মানুষের বাড়িতে গিয়ে কাজ করে কষ্ট করে ছেলেকে বড় করছিল। সে কখনো নিজের কথা ভাবেনি। তার জীবনের একটাই স্বপ্ন ছিল, তার ছেলে একদিন বড় মানুষ হবে। প্রতিদিন খুব ভোরে রাশিদা ঘুম থেকে উঠত, অন্যের বাড়িতে গিয়ে বাসন মাজত, ঘর পরিষ্কার করত, কাপড় ধুত। ক্লান্ত শরীর, তবুও মুখে কোনো অভিযোগ ছিল না। এই বুড়ি, ভালো করে বাসন পরিষ্কার করবি। আমি কিন্তু একটুও ময়লা দেখতে চাই না। কোথাও যদি দাগ থাকে তাহলে কিন্তু তোর খবর আছে। শুনে রাখ, সব বাসন যেন ঝকঝকে করে মাজিস, আজ যেন কোনো ভুল না হয়। অনেক সময় এমনও হতো, রাশিদা সারা দিন কঠোর পরিশ্রম করার পর ক্লান্ত শরীরে ঘরে ফিরত। পেটে এক ফোঁটা খাবার না থাকলেও সে নিজে না খেয়েই চুপচাপ ঘুমিয়ে পড়ত, কিন্তু কখনোই তার ছেলেকে না খাইয়ে রাখত না। নিজের সব কষ্ট, নিজের সব ক্ষুধা, সব কিছু ভুলে গিয়ে সে শুধু ছেলের মুখে খাবার তুলে দিত। মায়ের ভালোবাসা যেন তার নিজের ক্ষুধাকেও হার মানাত। প্রতিদিন ছোট্ট ইমরান স্কুলে যেত। তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল নিষ্পাপ এক আশা। সে পড়াশোনায় খুব ভালো ছিল। ধীরে ধীরে সময়ের সাথে সাথে ইমরান একটু একটু করে বড় হতে লাগল। সে সবসময় মায়ের কথা শুনত। মায়ের কষ্ট সে খুব কাছ থেকে বুঝতে পারত। আর রাশিদা, সে তার ছেলেকে নিয়ে নীরবে অনেক স্বপ্ন দেখত। সে ভাবত একদিন তার ছেলে বড় মানুষ হবে, সব কষ্ট দূর হয়ে যাবে। মা, তুমি এত কষ্ট করো, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। সবাইকে ভালোবাসিস, সত্যের পথে চলিস, কখনো কারো সাথে খারাপ করিস না। তোর জীবনটা যেন শান্তিতে ভরে থাকে বাবা। তুই সুখে থাকলেই আমি শান্তি পাই। তোর ভালো থাকাটাই আমার সবচেয়ে বড় সুখ। কিন্তু দারিদ্র্য যেন তাদের পিছু ছাড়ছিল না। প্রতিদিনই জীবন একইভাবে চলত। রাশিদা ভোরবেলায় উঠে অন্যের বাড়িতে কাজ করতে যেত। ক্লান্ত শরীর, তবুও চোখে ছিল দায়িত্বের শক্তি। আর ছোট্ট ইমরান, সে স্কুলে যেত, বইয়ের পাতায় ভবিষ্যৎ খুঁজে ফিরত। একদিকে মায়ের কষ্ট আর অন্যদিকে ছেলের স্বপ্ন। ইমরান ধীরে ধীরে আরও বড় হতে লাগল। তার পুরো দুনিয়াটা যেন বইয়ের পাতার মাঝেই সীমাবদ্ধ ছিল। সে সারাক্ষণ লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকত। সময় মতো স্কুলে যেত, আবার ফিরে এসে চুপচাপ পড়তে বসত। অন্যদিকে রাশিদা, সে প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করত। ক্লান্ত শরীর, তবুও ছেলের ভবিষ্যতের কথা ভেবে কখনো থামেনি। স্কুলের সবাই ইমরানকে অনেক ভালোবাসত। তার ভদ্রতা, পরিশ্রম সবাইকে মুগ্ধ করত। প্রতি পরীক্ষায় সে প্রথম হতো। তবুও তার মনে ছিল একটাই চিন্তা, মায়ের কষ্ট একদিন দূর করতে হবে। একদিন স্কুল থেকে ফিরে ইমরান ধীরে ধীরে মায়ের কাছে এসে বলল, মা, তুমি এত কষ্ট করো কেন? তুমি কি খুব ক্লান্ত হয়ে যাও না? আমার জন্যই কি তুমি এত কাজ করো মা? তোর ভবিষ্যতের জন্যই তো আমি এত পরিশ্রম করি। তোর মুখের হাসিটাই
আমার শক্তি। আমার কোনো কষ্ট হয় না বাবা। তুই ভালো থাকলে আমার সব কষ্ট ভুলে যাই। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। ও মা, আমি এবারও পরীক্ষায় প্রথম হয়েছি। এভাবেই দিন যেতে থাকে। সময়ের সাথে সাথে জীবন যেন আরও কঠিন হয়ে উঠছিল। তবুও রাশিদা থামেনি, একটুও না। ছেলেকে পড়ানোর জন্য সে তার সবটুকু উজাড় করে দিচ্ছিল। এক এক করে তার জমানো সব টাকা পয়সা শেষ হয়ে গেল, কিন্তু তবুও তার চোখে ছিল একটাই স্বপ্ন, তার ছেলে একদিন বড় মানুষ হবে। অভাব, কষ্ট, দারিদ্র্য সব যেন তাকে ঘিরে ধরেছিল। শেষমেশ তার জীবনের শেষ সম্বল, তার প্রিয় গয়নাগুলো, যেগুলো হয়তো তার স্বামীর স্মৃতি ছিল, যেগুলো সে এত দিন ধরে আগলে রেখেছিল, সেই গয়নাগুলোও বিক্রি করার সিদ্ধান্ত নিল রাশিদা। একদিন স্কুল থেকে ফিরে ছোট্ট ইমরান দেখল তার মা রাশিদা খুব ক্লান্ত হয়ে ঘরের এক কোণে বসে আছে। ইমরান ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসল। সে নরম কণ্ঠে বলল, কি হয়েছে মা? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি অসুস্থ না তো মা? না রে বাবা, আমার কিছু হয়নি। তুই আমার জন্য চিন্তা করিস না বাবা। তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর। কয়েক বছর পেরিয়ে গেছে। ছোট্ট ইমরান আজ অনেক বড় হয়ে গেছে। স্কুল, কলেজ সব লেখাপড়া শেষ করে সে এখন শহরের একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। তার স্বপ্নগুলো একে একে সত্যি হতে শুরু করেছে। মা, আমি শহরে চাকরি পেয়েছি। তুমি আমার জন্য দোয়া করো মা। আমি যেন তোমার সব চাওয়া পাওয়া পূরণ করতে পারি। আরে পাগল, তুই সব সময় ভালো থাকিস, এটাই আমার চাওয়া। শহরে গিয়ে ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবি, নিজের শরীরের যত্ন নিবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার খোঁজ খবর নেব, নিয়মিত কথা বলবো, আর মাসে মাসে টাকা পাঠাবো। তাহলে এবার আমি আসি মা। রাশিদা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার বুকটা যেন ভেঙে যাচ্ছে, কিন্তু চোখের পানি সে আটকিয়ে রাখছে, কারণ ছেলে কষ্ট পাবে এই ভয়ে সে কাঁদতেও পারছে না। ইমরান ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। গাড়িটা চলতে শুরু করল। রাশিদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যতদূর গাড়িটা দেখা যায় ততদূর পর্যন্ত শুধু তাকিয়েই থাকল। তার চোখে ছিল ভালোবাসা, আর বুকের ভেতর ছিল অসহ্য শূন্যতা। গাড়িটা আড়ালে হারিয়ে গেলে সে ধীরে ধীরে ফিরে গেল ঘরের দিকে, নিঃশব্দ পায়ে, ভারী হৃদয় নিয়ে। এরপর অনেক দিন কেটে যায়। ইমরান এখন শহরের জীবনে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। নতুন অফিস, নতুন বন্ধুবান্ধব, পার্টি আর ব্যস্ততায় তার দিনগুলো কেটে যেতে থাকে। ধীরে ধীরে সে যেন ভুলে যেতে থাকে তার গ্রামের ছোট্ট ঘরটা, আর সেখানে অপেক্ষা করে থাকা একজন মানুষকে। অন্যদিকে রাশিদা, সে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে। হয়তো আজ ছেলে ফোন করবে, হয়তো আজ তার খবর আসবে, কিন্তু দিন যায়, রাত আসে, তবুও কোনো খবর আসে না। নিঃশব্দ ঘরের ভেতর একজন মা শুধু অপেক্ষা করে যায় তার সন্তানের একটি খবরের জন্য। শহরে থাকার মজাই আলাদা। ভালো চাকরি, ভালো বেতন, নতুন বন্ধু। আমি আর কোনো দিন গ্রামে ফিরে যাব না। যাই, বন্ধুদের সাথে দেখা করে আসি। মাঝে মাঝে মানুষের আসা যাওয়া হতো। কেউ দুটো কথা বলে যেত, কেউ একটু সান্ত্বনা দিয়ে যেত, কেউ আবার পুরনো দিনের কথা মনে করিয়ে দিত। রাশিদা চুপচাপ শুনত, মুখে হালকা হাসি রাখার চেষ্টা করত। কিন্তু তারা চলে গেলে সবকিছু আবার আগের মতোই ফাঁকা হয়ে যেত।
চারপাশে নিঃশব্দ নীরবতা, কেউ নেই, কোনো শব্দ নেই। রাশিদা ধীরে ধীরে এক কোণে বসে পড়ত। চোখে জমে থাকা জল আর ধরে রাখতে পারত না। নীরবে, একা একা সে কাঁদতে থাকত, শুধু তার ছেলের কথা মনে করে। রাশিদা তাও প্রতিদিন মানুষের বাড়িতে কাজে যেত। শরীরটা দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিল, তবুও সে থামেনি। তার মাথায় শুধু একটাই চিন্তা, তার ছেলে ইমরান কেমন আছে। পরিশ্রম আর ছেলের চিন্তায় তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। অন্যদিকে ইমরান শহরের জীবনে ডুবে গেছে। বন্ধু-বান্ধব, আড্ডা, ব্যস্ততা, সে যেন নিজের পৃথিবীতে এতটাই মেতে আছে যে গ্রামের সেই অপেক্ষায় থাকা মায়ের কথা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কি রে ইমরান, তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। স্যালারি পেয়েছিস, আমাদের কিছু খাওয়াবি না নাকি? কি রে, পার্টি দিবি না নাকি খালি মুখেই বসে থাকবো? আরে কি যে বলিস, পার্টি হবে না মানে? তোদের মতো সুন্দরীরা যখন নিজে থেকে বলছে তাহলে তো পার্টি হবেই, সেটাও জম্পেশভাবে। আগামীকাল সারা রাত শুধু মজা, নাচ, গান। দেখিস এমন একটা পার্টি হবে, ভুলতেই পারবি না। আমরা নাচবো, গাইবো আর পুরো রাতটা উপভোগ করব। তুই কোনো চিন্তা করিস না ইমরান, আমরা তোকে এমন খুশি করে দেব যে তোর সারা জীবন মনে থাকবে। কি রে, তোদের বলেছিলাম না সেই পার্টি হবে? তোদের যা ইচ্ছা খা, যা ইচ্ছা কর। আজকে সারা রাত শুধু মজা, নাচ, গান। পুরো রাতটা আজ আমাদের, কেউ টেনশন করবে না। এনজয় এভরিবডি। আজকে লাইফটা ফুললি উপভোগ কর। তুই বলছিস তুই আমাদের খুশি করে দিয়েছিস? চল, এখন আমরা ডান্স করব, তারপর সারা রাত ধরে মজা করব। লেটস গো! এইদিকে ইমরান মজা আর মাস্তিতে ডুবে আছে। হাসি, আড্ডা আর ব্যস্ততার ভিড়ে মায়ের কথা যেন তার মনেই নেই। অন্যদিকে রাশিদা, ছেলের অপেক্ষা আর দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রমে তার শরীরটা একেবারে ভেঙে পড়েছে। এক রাতে হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ে। চারপাশে নীরবতা, আর তার কণ্ঠে শুধু নিঃশ্বাসের ভারী শব্দ। খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে আসে। কেউ পানি দেয়, কেউ মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়। কিন্তু রাশিদার চোখে তখনও একটাই প্রশ্ন, তার ছেলে কি একবারও খোঁজ নেবে? কিরে রহিম, রাশিদার অবস্থা তো ভালো না, ওকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, ওর ছেলে ইমরানকে একটা ফোন দাও। ঠিক আছে, আমি এখনই ইমরানকে ফোন দিচ্ছি। হ্যালো ইমরান। হ্যাঁ, ইমরান বলছি। আপনি কে? আমি তোর রহিম কাকা। ও কাকা, কি হয়েছে বলো? তোর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। তো আমি কি করব? তোমরা নিয়ে যাও। ইমরান, তোর মায়ের অবস্থা খুব খারাপ। কি বলছো কাকা? তোমরা মাকে হাসপাতালে নিয়ে যাও, আমি এখনই আসছি। দ্রুত হাসপাতালে নিয়ে যাও প্লিজ। মায়ের আশঙ্কাজনক অবস্থা শুনে ইমরান ফোনটা হাত থেকে নামিয়ে ফেলে। সে থমকে যায়, চোখে জমে ওঠে পানি, কান্নায় ভেঙে পড়ে। মাথায় শুধু একটা চিন্তা, সে কি তার মাকে শেষবারের মতো দেখতে পারবে? অন্যদিকে গ্রামের লোকজন তাড়াহুড়া করে রাশিদাকে অ্যাম্বুলেন্সে তোলে। হাসপাতালের দিকে রওনা দেয় সবাই। ইমরান আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি বের করে ফেলে। পাগলের মতো দ্রুত গতিতে ছুটে চলে। রাস্তা যেন শেষই হচ্ছে না। তার চোখে শুধু ভয় আর অনিশ্চয়তা। অবশেষে সে হাসপাতালে পৌঁছে যায়। আইসিইউ এর সামনে দাঁড়িয়ে ভেতরে তাকাতেই সে দেখে রাশিদা নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। সব শব্দ থেমে যায়।
ইমরান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। ইমরান কেঁদে কেঁদে ডাক্তারের কাছে অনুরোধ করে, তার মাকে বাঁচানোর জন্য আকুল হয়ে ওঠে। কিন্তু ডাক্তার নীরবে মাথা নাড়িয়ে বলে, আর কিছু করার নেই, সময় খুবই কম। এই কথাটা যেন ইমরানের বুকটা ভেঙে দেয়। কিছুক্ষণ পর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। রাশেদা চিরতরে চোখ বন্ধ করে। চারপাশে নেমে আসে গভীর নীরবতা। ইমরান মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। অ্যাম্বুলেন্সে করে রাশেদার লাশ গ্রামে আনা হয়। খবর ছড়িয়ে পড়তেই সারা গ্রামের মানুষ একে একে জড়ো হয়। কেউ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কেউ চোখের পানি মুছে। চারপাশে শুধু শোক আর এক মায়ের নিঃশব্দ বিদায়ের বেদনা। রাশেদার নিথর দেহটা বাড়িতে এনে উঠানে রাখা হলো। চারপাশে নেমে এলো এক গভীর নীরবতা। কেউ কথা বলছে না, শুধু চাপা কান্নার শব্দ ভেসে আসছে। ইমরান মায়ের পাশে বসে অবিরাম কেঁদেই চলেছে। তার কান্না যেন থামার কোনো নামই নিচ্ছে না। গ্রামের লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে, কেউ কাঁধে হাত রাখে, কেউ সান্ত্বনার কথা বলে, কিন্তু কোনো কথাই যেন তার কানে পৌঁছায় না। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। অবশেষে রাশেদার দেহটা কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। সবাই নীরবে হেঁটে চলে, ভারী মন আর চোখের জলে ভিজে থাকা পথ ধরে, শেষবারের মতো বিদায় জানানোর জন্য। রাশেদার দেহটা ধীরে ধীরে কবরে নামানো হলো। চারপাশে সবাই নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল। ইমরান তখনও কাঁদছে, তার চোখের পানি থামার কোনো নামই নিচ্ছে না। কেউ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়, কিন্তু মায়ের শূন্যতা তো আর কেউ পূরণ করতে পারে না। দোয়া শেষ হয়, তারপর মাটির পর মাটি পড়ে রাশেদার উপর। মানুষজন ধীরে ধীরে চলে যেতে থাকে। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে পড়ে। বাড়িতে ফিরে ইমরান একা বসে থাকে, অঝরে কাঁদতে থাকে। সে বুঝতে পারে সে সত্যি খুব একা হয়ে গেছে। বন্ধুরা, সময় থাকতে মা বাবার মূল্য বুঝো, তাদের ভালোবাসো, খেয়াল রাখো, তাহলেই জীবন সত্যিই সুন্দর হবে।